দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরেই লোডশেডিং অতিষ্ঠ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ, এবং এই পরিস্থিতির আসলে কেন তৈরি হলো, আগামী দিন পরিস্থিতি কোন দিকে যেতে পারে, পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা ক্যাব, আরও আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। স্যার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে লোডশেডিংয়ে আসলে জনজীবনে একটা ভোগান্তি তৈরি হলো, তো এই হঠাৎ করে এরকমের পরিস্থিতি স্যার কেন তৈরি হলো? এই সরকার তো বলছে যে বিদ্যুতে আমরা সারপ্লাস এবং চাহিদার থেকেও বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের রয়েছে। বিষয়টি হঠাৎ করে তৈরি হয়নি, এটা বলা যেতে পারে যে এটা ধারাবাহিকভাবেই তৈরি হয়েছে, এবং সেই ধারাবাহিকভাবে তৈরির জায়গাটা অ্যালার্ম যেটা বলে, অশনি সংকেতের কথাই যদি বলেন, সেটা কিন্তু আমাদের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে, বিভিন্ন মহল থেকে এটা কিন্তু দিয়ে এসছে যে এত দামে জ্বালানি সরবরাহ করা বা ব্যবস্থা করা এবং দ্রুত আমদানি নির্ভরতা এত দ্রুত বৃদ্ধি করা এবং নিজস্ব রিসোর্সটাকে আনট্যাপড রাখা এবং সেটাকে অনুসন্ধান বলি, মজুদ বৃদ্ধি করার বলি বা ইউটিলাইজ করার কথা বলি, সেসব দিকে মনোযোগ না নিয়ে আমাদের সক্ষমতাগুলোকে বলা যেতে পারে অক্ষমতায় পরিণত করা এবং উল্টা দ্রুত জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় এই সেক্টরটাকে প্রতিযোগিতাহীন করে এই সেক্টরের প্রত্যেকটা সেগমেন্টে ব্যয় বাড়ানো এবং সকল উদ্যোক্তা তৈরির নামে যেসব মানুষকে ব্যবসা দেওয়া হয়েছে, যেসব গোষ্ঠীকে, সেই সব গোষ্ঠীকে অতিরিক্ত মুনাফা দেওয়া, যেটা কম্পিটিশন কমিশনের আইনের ভাষায় প্রিডেটরি মুনাফা এবং প্রিডেটরি কস্ট। এবং আপনি অতিরিক্ত ব্যয় যখন প্ল্যান্ট নির্মাণ করেছেন, প্রজেক্ট তৈরি করেছেন, তখন তার ডেপ্রিসিয়েশন কস্ট বেড়ে গেছে। তার যে সমস্ত জায়গায় ডেপ্রিসিয়েশন কস্টের প্রশ্ন সেখানে ক্যাপাসিটি চার্জ বেড়ে গেছে। এইসব বাড়াতে দেখা যাচ্ছে যে একদিকে জ্বালানির মূল্য বেড়ে গেল আন্তর্জাতিক বাজারে, আর একদিকে হচ্ছে এইসব ব্যয় বেড়ে গেল, অর্থাৎ ফুয়েল কস্ট এবং নন ফুয়েল কস্টও প্যারালালি বেড়ে গেল, আর ফুয়েল কস্ট তো বাড়লোই এখন। এই দুটো মিলিয়ে বিদ্যুতের এবং জ্বালানির ব্যয় আকাশচুম্বী হয়ে গেল। ফুয়েল কস্ট বেড়ে গেলে তো সরকারের পক্ষে খুব বেশি কিছু করার থাকে না। কিছু করার থাকে, যেমন ধরেন যে সেই সব জায়গাতে এটা অদূরদর্শিতার পরিচয় দিল কিনা ঠিক আমি বুঝতে পারছি না। যেমন ধরেন যখন কস্ট বেড়ে যায়, যদি আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে তাকান, তখন আমদানিকৃত পণ্যের উপরে সরকারের যে রাজস্ব যেটা পায় বা আহরণ করে সেটা কিন্তু কমিয়ে দেয় এবং ক্ষেত্র বিশেষে প্রত্যাহার করে নেয়। তারপরে যখন সুবিধাজনক সময় আসে তখন আবার হয়তো বাড়ায়। এই যে কৌশলগত দিক, সরকার যে প্রাইস নিয়ন্ত্রণের যে মেকানিজমটা সেটা করে, যদিও জ্বালানি মন্ত্রণালয়ে যেহেতু সরাসরি মূল্য বাজার নিয়ন্ত্রণ করে, তাদের এগুলো করেও অনেক সময় তারা খুব একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে না বা খুব নাজুক অবস্থায় পড়ে এবং সেখানে ভোক্তারা যথাযথভাবে সুবিধা যেভাবে পাওয়ার কথা পায় না। কিন্তু এনার্জি সেক্টরের ক্ষেত্রে কিন্তু প্রাইস রেগুলেটেড, ইচ্ছা করলে বাড়াতে পারে না। তা সেখানে সরকার এই প্রাইসটা যথাযথভাবে নিয়ন্ত্রণ করে আসছে এবং এটা নিয়ন্ত্রণযোগ্য। এখন এবার আসেন যে এলএনজি আমদানির জন্য আমরা ভর্তুকি দিলাম, এই যে কয়েকদিন আগে যে দাম বৃদ্ধি হলো, সেখানে 11,800 কোটি টাকা আমরা ভর্তুকি দিছি, বলছি এলএনজি ক্রয়ে ব্যয় নির্বাহের জন্য। তাহলে এলএনজি ক্রয়ে এটাকে ভর্তুকি সমন্বয় করতে হবে এলএনজি ক্রয় পর্যায়ে, কিন্তু সেই এলএনজি ক্রয় পর্যায়ে ভর্তুকি সমন্বয় না করে পেট্রোবাংলার পর্যায়ে, অর্থাৎ আরও মানে আপস্ট্রিম থেকে আরও ডাউনে এসে পেট্রোবাংলার পর্যায়ে এই মূল্যহার সমন্বয় করে 6,000 প্রায় 7,000 কোটি টাকা বাড়ানো হলো। কিন্তু যদি আমি রেগুলেট করতাম তাহলে এই টাকাটা বাড়তো না, তাহলে এই টাকাটা কমাতে পারতাম। তারপরে আসেন যে আমি ট্যাক্স ভ্যাট আমরা তো দিচ্ছি, এলএনজির উপরে আমরা যে ট্যাক্স দিলাম 15% এলএনজি ক্রয়ের পরে, তারপরে আমরা ভোক্তা পর্যায়ে এসে এলএনজি সহ আরও যে ব্যয় বাড়লো তার উপরে আবার 15% দিলাম। এইটা কিন্তু আগে ছিল না, এবার এটা যোগ করা হলো। তাহলে এইটা আপনার অযৌক্তিক ব্যয়, সেখানেও প্রায় 3,000 কোটি টাকা আমি এইভাবে বেশি নিলাম। তারপরে হচ্ছে যে কোম্পানি পর্যায়ে, কোম্পানি মুনাফা করবে
গ্রস মুনাফা থেকে কর্পোরেট ট্যাক্স, তারপরে হচ্ছে কর্মচারীদের কল্যাণ ফান্ড তৈরি করা, সেখান থেকে প্রফিট বোনাস দেওয়া বা ইনসেন্টিভ বোনাস দেওয়া দেবে। যদি তার মুনাফা না হয় এটা দেবে না, সরকারের কর্পোরেট ট্যাক্সও দেবে না, হবে না। আবার ইয়েও হবে না, আপনার WPF বা কল্যাণ ফান্ডে টাকা যাবে না, মুনাফা হলে যাবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আপনার উইন্ডফল প্রফিট হচ্ছে, সে লাভ করুক আর লস করুক তা বড় কথা না, তার প্রফিট আগেই ধরে দেওয়া হচ্ছে। সেই প্রফিটটা থেকে ট্যাক্স ভ্যাট দেওয়া হচ্ছে না। ভোক্তাদের মূল্যহারের যে ব্যয়, প্রত্যেকটা ব্যয় যোগ করে করে যে মূল্যহার তৈরি করা হচ্ছে, সেই ব্যয়ের সঙ্গে এটা যোগ করে দেওয়া হচ্ছে। তার মানে এটা কখনোই কোনো বিজনেসের ইথিক্সের মধ্যে পড়ে না, এটা কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। এইখানে এই ক্ষেত্রে এটা বলপূর্বক যে আমার হাতে ক্ষমতা আছে তাই আমি ভোক্তাদের কাছ থেকে জোর করে আদায় করে দিচ্ছি। তো এইরকমভাবে দেখা গেছে যে শুধুমাত্র সঞ্চালন এবং বিতরণে গ্যাসে পুঞ্জীভূত এইরকম মুনাফার পরিমাণ জমা হয়ে গেছে, খরচ হয়নি প্রায় 14,000 কোটি টাকা। এই কথাগুলো তো আপনি গণনা শুনে তো বেশ কয়েকবার বলেছেন। তার মানে আমি এই ব্যয়গুলো বাড়াতে যে এগুলোকে আপনি বলতে পারেন যে এগুলোকে প্ল্যান্ড ওয়েতে, এখন আপনি দুর্নীতি বলবেন কি বলবেন না সেটা মানুষের ব্যাপার, আইনের ব্যাপার, কিন্তু কম্পিটিশন কমিশনের ভাষায় আপনার ন্যায্য যৌক্তিক ব্যয় যা থাকবে তার সঙ্গে আপনি কস্ট প্লাস একটা স্ট্যান্ডার্ড মুনাফা যোগ করবেন, যোগ করে তারপরে আপনি ব্যয় নির্ধারণ করবেন। সেই স্ট্যান্ডার্ড মুনাফা হচ্ছে ওভারঅল বিদ্যুতে 4.18%। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানিগুলোকে যখন পিডিবির ক্ষেত্রে 3%, যৌথ মালিকানা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে সমস্ত যৌথ মালিকানায় যেসব পিডিবির প্ল্যান্ট তৈরি হয়েছে যেমন রামপাল বা পায়রা, সেক্ষেত্রে হচ্ছে 12%। আর হচ্ছে সরকারি মালিকানাধীন কোম্পানি যেগুলো আছে সেগুলোর হচ্ছে 16%। আর একেবারেই আইপিপিটি প্রাইভেট সেক্টরে সেগুলো অলমোস্ট 18%। তাহলে আপনি কোথায় 4.18% আর কোথায় আপনার এত পার্সেন্ট? তার মানে এগুলো পেডিটরি মুনাফা। তাহলে এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি আপনি এইভাবে মুনাফা অ্যাড করেন, খরচ অ্যাড করেন, আপনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যে পয়সায় তৈরি করেছেন দেখা যাচ্ছে যে ইয়েকে পায়রা তার থেকে 3 গুণ থেকে 2 গুণ বেশি খরচ করেছেন, কিন্তু সেখানে মানে মাটি ভরাটের জন্য যে পয়সাগুলো খরচ করেছেন সেগুলো দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর রকমের অবাস্তব ব্যয়। তো এই অবাস্তব ব্যয়গুলো প্রজেক্টে যা খুশি ব্যয় করার সুযোগ আমি দিয়েছি ওই দ্রুত জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায়, যা খুশি তাই দিয়েছি, এটাতে কোশ্চেন করা। তারপরেও আইনের জায়গা যেটা বলা আছে যে আপনি যৌক্তিক ব্যয় অপেক্ষা বেশি ব্যয় আপনি ধরে মূল্যহার নির্ধারণ করতে পারবেন না, আইনে এটা একেবারেই বিধিবদ্ধভাবে নিষেধ করা আছে, কিন্তু সেসবগুলো মানা হচ্ছে না, রেগুলেটরি কমিশন সেগুলো প্র্যাকটিস করছে না। তার ফলাফল আসলে জনগণকেই সাফার করতে হচ্ছে, জনগণকেই সাফার। আবার আসবো আপনার কাছে, মানে প্রিন্স ভাই, স্যার যেটা বললেন যে আসলে এই যে অযৌক্তিক মুনাফা করা এবং নীতি বা পরিকল্পনার একটা অভাব রয়েছে, যার জন্য আসলে এই লোডশেডিংটা হচ্ছে। তো বিশ্বের অনেক দেশেই তো এখন এই বিদ্যুতের লোডশেডিংটা হচ্ছে, তো আমাদের এইখানের সাথে ওইখানের বাস্তবতাটা কি আসলে এক? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বললেন যে পরিকল্পনার অভাব, আমার বিবেচনায় সেটি না, এটা হচ্ছে একেবারেই পরিষ্কার কথা, সরকারের ভুল নীতির ফল। এটা এই ভুল নীতির ফলে দুর্নীতি হয়েছে, ভুল নীতিতেই গোষ্ঠী লাভবান হয়েছে, কমিশনভোগীরা লাভবান হয়েছে, এবং আমাদের বিদ্যুৎ সংকট যেটা হওয়ার কথা এখন আমরা তার অনিবার্য পরিণতি এটা দেখছি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যেটা বলেছেন, আমার বিবেচনায় যে পৃথিবীর অনেক দেশের যেভাবে সংকটকে আমরা দেখি, বাংলাদেশকে বিদ্যুৎ উৎপাদনে একইভাবে সংকট আমরা দেখতে রাজি না। কেন? আমি তার ছোট ছোট করেই বলি। একটা তো স্যার যে তথ্যগুলো বলেছেন এটা নিয়ে তো আর নতুন করে বলার দরকার হয় না, এটা উনি অনেকদিন ধরে বলছেন, আমরা ওইটার সাথে একমত পোষণ করে অনেকদিন ধরে বলে আসছি, কিন্তু এই কথা কোনো কারা দেয় না। আমি প্রসঙ্গক্রমে একটু বলি। দেখেন, নীতির ছোট ছোট দুইটা জিনিস একটা আমি তথ্য হিসাবে তুলে ধরি। আমাদের অনেক বছর আগে এই সরকারই তখন ক্ষমতায়, তারা এক সময় বলেছিল যে এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের খরচ বাড়াতে হচ্ছে, এক সময় খরচ কমে আসবে, দাম কমাবো। এটা আমাদের জ্বালানি পথনকশা পুরনো আমলে দেখলে দেখবেন 2014 সাল থেকে দাম কমানোর কথা ছিল, কিন্তু দাম তারা কমাতে পারেনি, নীতির অনিবার্য ফল। এবার আসেন, এই যে এখন বলছে যে আমাদের এলএনজি দাম বেড়ে গেছে, আমদানি নির্ভরতা বেড়েছে, এটা সরকারও বলছে না। আমদানি নির্ভরতা তো সরকারের পরিকল্পনারই অংশ, এটা সরকারই পরিকল্পনা করেছে, এবং তারা বলেছে যে দেখলাম যে 19 সাল, 23 সাল, 35 সাল, 41 সাল পর্যন্ত কিভাবে করবে, সেটা হচ্ছে আমদানি নির্ভরতার জায়গাটা করবে।
এখন আমি এই দুইটা টেস্ট কেসে যদি বলি, তাহলে সরকার যে পরিকল্পনা করেছে, তাহলে সরকার তো যে কোনো সময় দাম বাড়া কমায় অস্থিতিশীল হতেই পারে। তাহলে এই বিবেচনা না করে এটা যদি করে থাকে, তাহলে এই অদূরদর্শিতা না, এর জন্য তো শাস্তি হওয়া উচিত যারা এটা করেছে। তাহলে আপনি ভুল নীতি এবং অন্যর সাথে যারা জড়িত তাদেরই অনিবার্য ফল এটা। এবার আসি উৎপাদনের ক্ষেত্রে কি বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এই ধরনের এলএনজি আমদানি নির্ভরতা, কয়লা আমদানি নির্ভরতা বা তেল, এটাই কি একমাত্র পথ আমদানি? এটা কিন্তু পরিষ্কার কথা। ডক্টর শামসুল আলম সহ অনেকেই আমরা তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা যে আন্দোলন করি, তাতে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে এইটা ভুল পথ। এই আমদানি নির্ভর পথে আসবেন, একসময় দেউলিয়া হতে হবে, এ ধরনের সংকটে আমরা পড়তে পারি। তাহলে বাংলাদেশে সহজ, আমাদের দেশে যথেষ্ট গ্যাস আছে, কিন্তু আপনি দেখেন যে পরিমাণ টাকা খরচ করা হলো, টাকা কিন্তু কোনো সমস্যা ছিল না, এটা তো প্রমাণিত হয়ে গেল। তাহলে এই টাকা খরচ করে যদি আমরা সক্ষমতা গড়ে তুলতাম আমাদের স্থলভাগ সমুদ্রভাগ, সেক্ষেত্রে গ্যাস অনুসন্ধান উত্তোলনের কাজটা করতে পারতাম। আমাদের দেশে অনেক জায়গায় যে গ্যাস আছে তার যথাযথ ব্যবহার, সর্বাধুনিক ব্যবহার, অপচয় বন্ধ করা, চুরি বন্ধ করা, সেটা করে যথাযথ ব্যবহারের কাজটা করতে পারতাম। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা কিন্তু খসড়া বিকল্প প্রস্তাবনাও নানা সময় দিয়েছি, দেশীয় বিশেষজ্ঞরা দিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যে আজকে দুনিয়ার উদাহরণে এটা প্রমাণ হয়েছে নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতার দিকে আসতে হবে। একসময় অনেক বেশি খরচ ছিল, এখন তো খরচ অনেক কমে গেছে। তাহলে আমি যদি আমার গ্যাসের উপরে চিন্তাটা করতাম নির্ভর করা, আমি যদি নবায়নযোগ্য জ্বালানির উপরে নির্ভর করে এই কাজগুলো করতাম, তাহলে আজকে আমার এই আমদানি নির্ভরতা লাগতো না। তাহলে সরকারের এই যে ভুল নীতি, ভুল পলিসি, যেটা প্রধানত কমিশনভোগীদের এবং কিছু গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে, তা তারই অনিবার্য পরিণতি এইরকম এক জায়গাটাই। আরও ছোট ছোট দুটো উদাহরণ দিই, নিশ্চয়ই এটা বাংলাদেশের সবার মানুষ ইতিমধ্যে জেনে গেছে। আমাদের যে পরিমাণ বিদ্যুতের দরকার তার থেকে প্রায় ডাবল উৎপাদনের কেন্দ্রগুলো আছে। তো এই কেন্দ্রগুলো কিন্তু বসিয়ে রাখা হয়েছে। ওই যে দায়মুক্তি আইন, তার আন্ডারে যা করা হয়েছে কোনো কোশ্চেন করা যায় না। রেন্টাল, কুইক রেন্টাল এখনও বন্ধ করা হয় নাই, এবং এই বসিয়ে বসিয়ে রেখেও তাদেরকে আমরা প্রতিদিন কোটি কোটি টাকা দিচ্ছি। তাহলে এই কোটি কোটি টাকা দিচ্ছি কিন্তু জনগণের করের টাকা। তাহলে ওইটাও বন্ধ করা হলো না, টাকা ওখানে সাশ্রয় করা হলো না। এখন এইরকম একটা জায়গায় এসে যখন দাম বেড়ে গেছে, তখন এটা বলা হচ্ছে যে আমার টাকা নেই, আমি কম আমদানি করবো, মানুষ তুমি ভুগো। এটা তো একটা ভুল পথ। ভুল পথ এই কারণে, এইটা তো খালি ঘরে বিদ্যুৎ বন্ধ হলে মানুষ যে একটা দুঃসহ অবস্থায় থাকবে গরমের মধ্যে, তা তো না। আমার কৃষি, শিল্প, উৎপাদন ব্যাহত হবে, যা আমাদের জাতীয় অর্থনীতিতে গোটা অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে। তাহলে এর দায় পুরো সরকারকেই নিতে হবে। এটা আর দেরি না করে তারা যে আমদানি নির্ভরতার যে কাজ করছে, এই দায় তাদের স্বীকার করা উচিত। স্বীকার করেই দ্রুত সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের পরিকল্পনা কিভাবে করা যায়, সেই কাজটা করা খুব জরুরি। এবং এই ভুল নীতিকে খুঁজে বের করা দরকার। এই ভুল নীতির সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে বিচারের সম্মুখীন করাটা দরকার। এরকম একটা জায়গায় যদি আসতে পারি, তাহলে আমরা কিন্তু হয়তোবা মানে কি বলবো যে একটা সঠিক পথের দিকে যেতে পারবো। স্যার, আপনার কাছে যদি একটু জানতে চাই, সেটা হলো যে গ্যাসের উপরে নির্ভর করে আমরা মানে বিদ্যুৎ, আমাদের বলা হচ্ছে যে প্রায় বিদ্যুৎ উৎপাদনের 1700 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন, এবং এখন সরবরাহ হচ্ছে মাত্র 900 মিলিয়ন। এবং গ্যাস অনুসন্ধানের জন্য, যেমন প্রিন্স ভাই বলছিলেন যে গ্যাস অনুসন্ধানের জন্য আসলে খুব বেশি প্রকল্প নেওয়া হয় না, বা এই দিকে আসলে সরকারের খুব বেশি ঝোঁক নেই। এটার কারণটা কি স্যার? আমি যদি প্রসঙ্গে রেফারেন্স হিসেবে সদ্য যে মূল্য বৃদ্ধির আদেশ হয়েছে সেই জায়গাগুলো যদি একটু আলোকপাত করি, তাহলে দেখা যাবে যে 1700 মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার, এই তথ্যটা সঠিক না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে এবারে যে পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনায় যেসব মূল্য ধরা হয়েছে, আপনার ফার্নেস অয়েল থেকে বিদ্যুৎ উৎপাদন করা, তারপরে হচ্ছে আপনার গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা, সেখানে এলএনজির চাহিদা যত ধরা হয়েছে প্রায় 700 MMCD মতো কাছাকাছি, এইসব ধরে যে ভর্তুকি নেওয়া হয়েছে, তারপরে যে মূল্যহার বৃদ্ধি করা হয়েছে, এবং জ্বালানি ক্ষেত্রে বিশেষত বিদ্যুতের ক্ষেত্রে 58% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সেখানে যদি 18,000 কোটি টাকা আপনার বাজেটে যে বরাদ্দ আছে, তাহলে আপনার 6,000 কোটি টাকা সমন্বয় করা লাগে। তাতে খুব বেশি বিদ্যুতের দাম বাড়ানোর দরকার হবে না। আমরা বলেছি যে বিদ্যুতের দাম না বাড়িয়েও
আমরা 40,000 কোটি টাকা পর্যন্ত সমন্বয়ের প্রস্তাব করেছি। তাহলে এই প্রেক্ষাপটে এরকম একটা অবস্থায় এসে দেখা যাচ্ছে যে আবারও আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোর মুনাফা বাড়ে, সরকারের রাজস্ব বাড়ে হাজার হাজার কোটি টাকা। সেইটা যদি আমরা প্রোটেক্ট করতে পারতাম এবং সরকার যা নিচ্ছে সেটা যেহেতু মানুষ অতিরিক্ত পয়সা দিচ্ছে, তাহলে সরকার সেখানে তার রাজস্ব আহরণ কমিয়ে এই ভর্তুকি এবং মূল্যহার বৃদ্ধি রেগুলেট করার কথা। পার্সিয়ালি ভর্তুকি দিয়ে রেগুলেট করছে। আমি তো ব্যয় বৃদ্ধি, পিডিটিডি কস্ট, লুণ্ঠনমূলক ব্যয়ের কথা বলেছি, আমি এই জায়গাটায় ম্যানেজমেন্টের কথা বলছি। তাহলে সেখানে এই সব ব্যাপার বিদ্যুৎ এবং গ্যাসে ধরে তার আগে তো আপনার লিটার প্রতি 15 টাকা ডিজেলের দাম বাড়িয়ে তো নেওয়া হয়েছে, আর আপনার 74 টাকা অলরেডি ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি হয়েছে। ফার্নেস অয়েল থেকে এর মধ্যে ট্যাক্স ভ্যাট করের যে ছিল আপনার, মানে এটার যে মানে মৌকুব ছিল, যে এটার সেই মৌকুব প্রত্যাহার করে নিয়ে সেটা ইম্পোজ করে প্রায় 9,000 কোটি টাকা বাড়ানো হয়েছে বিদ্যুতের। এই কাজগুলো করার পরেও সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব এখন আনতেছে। সরকার এখন আবারও তেলের দাম বৃদ্ধির কথা ভাবতেছে এবং সেখানে গ্যাসের তো দাম বৃদ্ধি করেইছে এবং সেখানে বেসরকারি খাতে মানে আপনার ফার্নেস অয়েল আমদানি করতে দিয়ে সেখানে লিটার প্রতি 8 টাকা করে 18 টাকা করে, সেখানেও 6-8,000 কোটি টাকা সেখানেও অতিরিক্ত ব্যয় করছে। যদি বিপিসি দিয়ে করানো হতো তাহলে মানে আপনার 50 লক্ষ টন আমার আমদানি করতে হয় ফার্নেস অয়েল বিদ্যুতে ব্যবহার করার জন্য, তার 45 লক্ষ টনই আমদানি করা হচ্ছে বেসরকারি খাতে। বিবিসির মাধ্যমে করলে 8,000 কোটি টাকা কম লাগতো। তাহলে এইগুলো করার পরে আবারও বিদ্যুতের দাম মানে আবারও বেড়ে গেছে, মানে যা ছিল মানে মে মাসের গণশুনানিতে যা ছিল তার থেকে বেড়ে গেছে। বিবিসির মাধ্যমে স্যার আমদানিটা হয় না কেন বা সরকার করতে চায় না কেন? এই যে কথাটা আমাদের প্রিন্স সাহেব বলেছেন যে কারোর ব্যবসা গোষ্ঠীর ব্যবসা দেওয়ার জন্য যে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রই শুধু হয়েছে তা তো না। এই এফএসআরইউ যেটা গ্যাস রিগ্যাসিফিকেশন করার জন্য এলএনজি থেকে গ্যাস বানানোর জন্য যে প্ল্যান্ট তৈরি করা হয়েছে সেখানে তো ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, ভয়ঙ্কর কস্ট হয়েছে। সেখানে 18% মুনাফা দেওয়া হয়েছে। সেখানে যে টাকা বিদেশে নিয়ে গেছে তার অর্ধেক টাকার মাল আসছে, আর অর্ধেক টাকার মাল আসেইনি এবং সেগুলোর আর অর্ধেক টাকা পরে 4 বছর পরে বলছে যে আমরা সেবা কিনেছি, যার কোনো আইনগতভাবে ক্ষমতা নেই। আলাদা সেবা কিনতে হলে পয়সা পাঠাতে হবে। তারা ওখানে সার্টিফাইড এন্ট্রি দেওয়ার কথা আপনার কাস্টমসে, সেগুলো তারা করেনি এবং তার পক্ষে জ্বালানি মন্ত্রণালয় আবার দিয়ে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংককে প্রভাবিত করার চেষ্টা করেছে, তার পক্ষে লবিস্ট হয়ে নেমেছে। এসব ঘটনা ঘটেছে যেখানে এখন তার প্রেক্ষিতে কি হয়েছে, যেখানে গ্যাস 1 টাকা 3 পয়সায় দেশীয় কোম্পানি আপনাকে দিতে পারে, আর গ্যাস থেকে এলএনজি থেকে গ্যাস রপ্তানি করতে যে 2 টাকা 17 পয়সা লাগছে। তাহলে এইভাবে বিভিন্ন জায়গায় ব্যবসা তৈরি করতেছে, মানে ভাজে সেগমেন্টে স্তরে ব্যবসা বানানো হয়েছে। সেই ব্যবসার অনেক জায়গায় আমরা জানিও না। ইভেন আপনার ব্যাংকে টাকা রেখেছে, অতিরিক্ত টাকা ব্যাংকে আছে, সুদ আছে, মানে আপনার লাভ আছে, মুনাফা আছে, সেই সব টাকাও পার্সোনাল অ্যাকাউন্টে যে কিছু ডিম পেড়ে এসে আবার এখানে আসছে, এরকম প্রমাণও পাওয়া গেছে। তো এই যে ব্যাপারগুলো ঘটছে সেগুলোই তো আপনার বলে শেষ করতে পারবেন না। সেই আরব্য উপন্যাসকে হার মানায় যে যা কাহিনী ঘটেছে। এখন আসেন যে এই জায়গাটাই হচ্ছে আমাদের মূল কনসার্ন। তা এখন এইটা মোকাবেলা করার জন্য যে কথাগুলো বলা হচ্ছে, আমি সেই জায়গায় আমি আপনাদেরকে আনতে চাই, বা আমি সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে সেই ব্যাপারগুলোই পরিষ্কার করতে চাই। সংকট এসে গেল, আমরা ব্যালেন্স করতে পারছি না, মূল্যহার বৃদ্ধি করছি না তা না, গ্যাসে 23% করেছে, যেটা দৃষ্টান্তহীন, একসঙ্গে এত বাড়ানো হয় না। বিদ্যুতে বলা হয়ে আছে যে 58% লাগবে মূল্যবৃদ্ধি, কিন্তু বাস্তবে 58 না, প্রায় 80-90% লাগবে। যখন এই প্রস্তাব দেয় তখন বলা হচ্ছে বিদ্যুতে 30,000 কোটি টাকা ঘাটতি আছে, সেই ঘাটতি অ্যাসেস করে বলা হলো যে 26,000 কোটি টাকা আছে। আর যখন গণশুনানি হচ্ছে তখন অলরেডি ফার্নেস অয়েলের দাম বেড়ে গেছে, তখন তারা বলছে আরও 10,000 কোটি টাকা লাগবে, তার মানে 40,000 কোটি টাকা ঘাটতি হয়ে গেছে। কিন্তু একটা টাকা ব্যয় কমানো দরকার বা ব্যয় বেশি হয়ে গেছে, সেটা মূল্যহারে
করা যাবে না এই কথাটা বিআরসি বলেনি। অথচ আমরা চিৎকার করে বলছি যে 40,000 কোটি টাকা এই রকমের অন্যায় অযৌক্তিক ব্যয় এবং যেটাকে লুণ্ঠনমূলক ব্যয় আইনের ভাষায় বলা যায়, তাহলে সেই জায়গাটা এখন আমাদের বড় কথা, আমাদের বিবেচ্য বিষয়। তাহলে এখন সামনের উপরে যে বিদ্যুতের দাম বৃদ্ধির পর ঝুলে আছে আমাদের এই জায়গাগুলোতে ডিজেলের দাম যাচাই বাছাই করার জন্য তারা কখনোই বিআরসিতে আসবে না, না এসে কত দিতে হবে, ব্যবসায়ী যা বলবে তাই দিতে হবে। এলপিজিতে যেমন ব্যবসায়ী যা বলতো তাই দিয়ে আমরা কিনতাম, পরে আমরা হাইকোর্ট থেকে বাধ্য করলাম মূল্যহার কত দেখানোর জন্য। তো আমরা তো দেখলাম যে গতবারে বাড়ালো, আমরা বললাম যে 59 টাকা বেশি করে তাদের দেওয়া হয়েছে। মানে তাদের জিনিসটা এখন আমরা বুঝতে পারছি, আমরা বলতে পারছি, কিন্তু জ্বালানি তেলে, ডিজেল, পেট্রোল, ফার্নেস অয়েলের দাম তারা যা চাচ্ছে তারা তাই বাড়ায় নিচ্ছে এবং অবৈধভাবে বাড়াচ্ছে, এবং পুরা টাকাটা এইভাবে নেওয়া অবৈধ, এবং রাষ্ট্রের নামে বিপিসি রাষ্ট্রকে দিয়ে এটা করাচ্ছে, সরকারকে দিয়ে এটা করাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। জ্বালানি সংকট সমাধান করতে হলে এইসব জিনিস অ্যাড্রেস না করে যদি আমরা শুধুই বলি যে আমরা ভোক্তাদের কাছে যদি এই মেসেজ পাঠানো হয় বা এটা বলা হয় যে তোমরা বিদ্যুৎ কম ব্যবহার করো, তোমরা জ্বালানি কম ব্যবহার করো, অবশ্যই যে বিদ্যুৎ কম ব্যবহার করা, জ্বালানি কম ব্যবহার করার তো কথা আসবেই। দুর্ভিক্ষ লেগে গেলে তো আমাদের কম খেতেই হবে, এটা তো হবেই, অবভিয়াসলি হবে। সমস্ত অনুষ্ঠানে বাতি জ্বালানো বা বাতি ব্যবহার করা বা লাইটিং করা, আলোকসজ্জা করা নিষিদ্ধ করা, আমি মনে করি নিষিদ্ধ করা দরকার, এবং এসি নিয়ন্ত্রণ করার কথা, বাজারঘাট এর সন্ধ্যার পরে বন্ধ করা দরকার। এভাবেই তো মোকাবেলা করতেই হবে। কিন্তু এইভাবে মোকাবেলার করার কথাটা বলার সঙ্গে সঙ্গে কি আমি যে 40,000 কোটি টাকা ব্যয়, ওই জায়গাটা আসলে হাত দেওয়ার দরকার ছিল। স্যার, আমি আলোচনায় ফিরবো, একটু ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা লোডশেডিং পরিস্থিতি এবং বিদ্যুৎ সেক্টর নিয়ে আলোচনা শুনছিলেন। প্রিন্স ভাই, বিরতির আগে স্যার যেমনটা বলছিলেন, আসলে কিছু ভুল পরিকল্পনা, ভুল নীতি এবং ব্যর্থতা বলেন, দুর্নীতি বলেন, এর প্রভাবটাই এখন আমরা ভোগ করছি। তো সামনের দিনগুলোকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন কিনা, এবং এই যে একটা প্রভাব, এটার জন্য তো আসলে শুধু জনজীবন না, অর্থনৈতিক সেক্টরে একটা বড় ধরনের প্রভাব পড়বে। তা তো বটেই। যদি মানে আমরা ঠিক ধরুন যে সময় কথা বলছি, এখনই যদি এইটার বিকল্প পথের সন্ধান না করা হয় এবং যথাযথ উদ্যোগ না করা হয়, পুরনো যারা ভুল নীতির জন্য, দুর্নীতির জন্য দায়ী, তাদের কথার উপরে নির্ভর করে এই সংকট উত্তরণের চেষ্টা করা হয়, তাহলে আর একটা বড় সংকটের মধ্যে আমরা পড়ব। দেখুন, ইতিমধ্যেই যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম, তাতে সরকারের দিক থেকে কি বলা হচ্ছে, তারা তাদের যে ভুল পরিকল্পনা কখনো স্বীকার করা হচ্ছে না। তারা কি বলছে যে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেছে, সুতরাং এখন আমরা খরচ কমানোর জন্য এইটা করছি। এটাই তো কথা, এর বাইরে তো কোনো কথা বলে নাই। কিন্তু আমি আপনাকে বলি, দেখুন, এই বিদ্যুতের এই সংকটটা এখন হয়তো চোখের সামনে বেশি আসছে রাজধানী এই কারণে। আমি গত মাসে পঞ্চগড়ের ছিলাম, তেঁতুলিয়া এবং ওই অঞ্চলে, স্যারকেও জানার জন্য বলছি। যাওয়ার পরে লোকজন, আমি দেখলাম বিদ্যুৎ নাই, কী ব্যাপার? তো বলে, আরে বিদ্যুৎ তো 7-8 ঘন্টা নর্মাল থাকেই না। আমি যেদিন বোদায় ছিলাম, রাত কাটালাম, এক নাগাড়ে 16 ঘন্টা বিদ্যুৎ ছিল না। এবং আপনি গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় এই সংকট আগে থেকেই আছে, তার মানে হঠাৎ করে আমরা গতকাল থেকে হয়েছে তা না। তাহলে এই সরকার এগুলো কিন্তু এইভাবে পরিকল্পিতভাবে আগাচ্ছিল। হয়তো অনেকে ভাবছে যে সাময়িক অমুক টমুক এই আর কি। তাহলে এই সংকট আরও তীব্রতর হবে, কারণ যে টাকার কথা বলছে, আপনি যদি আন্তর্জাতিক অঙ্গনের কথা বলেন, দেশের অনেক কিছুর কথা বলেন, তাহলে তো একটা সংকটের দিকে এমনি আমরা আসি। মানুষের দুরবস্থা আমি বাদ দিয়ে আমি সরকারের কথা বলছি, যে তার যে রেমিটেন্সের বিষয়, অন্য বিষয় আছে। তাহলে আপনাকে দ্রুত এখনই মেরামতের উদ্যোগ নেওয়ার কোনো বিকল্প নেই। এটি একটি দিক। আরেকটা, এইটা কথাকে মোটেই গ্রহণযোগ্য হতে পারে না যে বলছে যে জনগণের সাশ্রয় করবে। তাহলে জনগণের সাশ্রয়ের কথা পরের কথা বলেন। আপনি এরকম একটা সংকট হয়েছেন, যেটা স্যার বললেন, আমরাও পার্টির পক্ষ থেকে আজকে বিবৃতি দিয়ে পরিষ্কার বলেছি, যদি কখনো এই ধরনের একটা সাময়িক সংকট অল্প দিনের জন্য, আপনাকে পরিষ্কার বলতে হবে আচ্ছা ঠিক আছে, আমি এই সময়ের জন্য এটুকু করতে চাই। তার আগে হচ্ছে আমি আমার অফিস আদালতে সব জায়গায় এসি বন্ধ করে দিলাম, আমি কোনো বাড়তি বিদ্যুৎ এটা করব না, আলোকসজ্জা 100% নিষিদ্ধ। যার জন্য বলি যে আপনি এই রকমের কাজগুলো আগে করেন, করে আগে একটা উদাহরণ সৃষ্টি করে তারপরে যদি আপনি বলেন
যদি এই ধরনের ঘটনা ঘটে তখন আমি দেখব যে আমরা কিছু করব কিনা, জনগণের জায়গায় করব কিনা। কিন্তু সেইটা করছেন না, আপনি সব চাপাচ্ছেন জনগণের গাড়ে, এটা তো চলতে পারে না। কারণ আপনারা আবার বললাম যে এই কথা বলার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে ভুলনীতি এবং দুর্নীতির হোতা তাদেরকেই প্রশ্রয় যেমন দেওয়া হচ্ছে, একই সাথে এই ভুলনীতিকে অব্যাহত রাখা চলছে। তাহলে আপনি আগে মেরামত করেন, আগে এটা স্বীকার করেন, করে তারপরে আমাদের দেশের যারা বিশেষজ্ঞ আছে তাদের নিয়ে কথা বলেন। এখানে ডক্টর শামসুল আলম তো অনেক বিষয়ে পরিষ্কার তথ্য বললেন, এবং উনি তো আজকে এটা বলছেন না, উনি অঙ্ক করে বিআরসিতে যাওয়া বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলছেন এবং স্যারের জবাবও কিন্তু বিআরসি থেকে দিতে পারে না। আপনারা প্রচার করেন, আমরা ওনাকে সমর্থন করি, এ কারণে এই তথ্য আমরাও দেখেছি। কিন্তু কি বলে যে অন্যরা কথা শোনে না কেন? ওই যে এখানে কিন্তু পরিষ্কার কতগুলো জিনিস আপনি খেয়াল করেন, আমি রিপিট করছি কিন্তু এটা বোঝার জন্য আবারও দরকার। যখন এ ধরনের দাম বাড়ে সবচেয়ে মজা লোটে কারা? দুই পক্ষই কিন্তু মজা লোটে, যারা ব্যবসায়ী, যারা বিশেষ গোষ্ঠী দেওয়া হয়েছে তারাও এটা লোটে। আরেকটা হচ্ছে সরকারও মজা পায়। সে আপনি এই তো জ্বালানি তেল নিয়ে বলছি, আপনি আমাদের ভোজ্য তেলেও একই জিনিস দেখবেন যে বাইরের থেকে দাম বাড়লে ভ্যাট তার ডবল হয়ে যায়, টাকা তার বাড়তে থাকে। তাহলে এই জায়গায় যে তার একটা দায়িত্বশীল আচরণের বিষয় আছে, সেই কাজটা কিন্তু তারা করছে না। আপনি একটু বলেন তো, যেমন ধরেন যে আলোচনাটা এখানে আমরা তুললাম, আমাদের দেশের গ্যাস যে জায়গাগুলো আছে, আচ্ছা তোলা অনুসন্ধান একথা তো আগেও আমরা বললাম, যে জায়গায় যতটুকু আছে আধুনিক প্রযুক্তি নিয়ে এসে তার যদি চুরিটা বন্ধ করা যেত, তার যদি অপচয় বন্ধ করা যেত, তার যথাযথ ব্যবহারের প্রত্যেকটা কণার যদি সদ্ব্যবহার করা যেত, এই বিবেচনা কি কখনো করার উদ্যোগ তারা নিয়েছে? চলে গেছে কোথায়? আমদানি। ওই যে বললেন টার্মিনালগুলো কিসের নির্মাণ করা হয়েছে। তার মানে আপনার তো যে জায়গায় আপনি খরচ বাড়াচ্ছেন এবং এই খরচ বাড়ায় আপনি এটা জনগণের কাছে আবার চাপাচ্ছেন। এমনি তো এটা বাজেটে যখন হয় তা কিন্তু আপনার আমার করের টাকা, কিন্তু দেখেন পরের বারও বলছে ওই যে আমি বেশি খরচ করেছি, তার মানে ওই টাকা আরেকবার নেওয়ার জন্য এই কাজটা করা হয়। আপনি জনগণের পকেটকে কত আর কাটবেন? আর জনগণকে এখন যে সময় আমরা কথা বলছি, আমি আপনাকে এই কথা বলি, একটু গ্রাম অঞ্চলে যদি খোঁজ নেন, অন্য জায়গায় নেন, আপনি দেখেন সাধারণভাবে জিনিসপত্রের দাম উন্নত 30%-এর বেশি বেড়ে গেছে, আপনার জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। আরে বিদ্যুতে আপনি তো এমনিতেই মানুষ সাশ্রয়ী হয়ে আছে, আগের মতো এটা ব্যবহার করে না। যারা আমার গ্রামে গঞ্জে একটু যারা থাকেন, ঘোরেন, আপনি খবর নিয়ে দেখেন, তারা কিন্তু নিজেরাই কমিয়ে দিয়েছে। তার কত কমাবেন? আপনি কি পুরো অন্ধকারে রাখতে চান? তাহলে আরেক গ্রুপকে আপনি নতুন জায়গাটা করে কমাবে এটা কি? তারপরে তো তারা তো এমনি নিজেরাই, যদি লোডশেডিং থাকে তাহলে কি এইটাই। বরঞ্চ আমার মনে হয় আজকে আমাদের জনগণকে, যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কথা বললাম, আজকে বোধহয় এই কথাটা আমি ডক্টর শামসুল আলমকে অনুরোধ করব, সরকারের কাছে এটা পরিষ্কার ফয়সালা করা দরকার। আমরা যে রেট সে ধার্য করেছে, জনগণ দিচ্ছে, এই রেট দেওয়ার সময় তার কাছে আমাদের কথা ছিল সে আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেবে, মানসম্পন্ন বিদ্যুৎ দেবে। এইটা যদি না দিতে পারে, লোডশেডিং যদি এই ধরনের অব্যাহত থাকে, তাহলে এই বিদ্যুতের বিল না, এই জায়গায় একটা মানুষকে রিবেট দিতে হবে, এটা কমানোর জায়গায় করতে হবে। সেইটা বরঞ্চ জনগণের ডিমান্ড করা উচিত। এখন বাংলাদেশে হয়ে গেছে কি যে প্রচার প্রপাগান্ডা নানাভাবে ভাবটা যেন তারা দয়া করে আমাদের যতটুক দিয়েছে অনেক বেশি, আমরা যেন লোডশেডিংয়ের স্বাদ অনেকদিন পাই না। এটা দেখবেন যে দু একজন ইতিমধ্যে বলার চেষ্টা করেছে যে এই স্বাদ পান না মানুষ, এখন এই স্বাদ গ্রহণ করছে, স্বাদ শব্দটা কিন্তু উচ্চারণ করছে। তাহলে এইগুলো করতে পারছে, আমাদের অনেক দুর্বলতার কারণে এগুলো আমরা মেনে নিচ্ছি। আজকে আমি মনে করি যে এই ভুল নীতি যেটা করেছে এটা কিন্তু প্রমাণিত, এটা আমি তো পরিষ্কার বললাম, এবং এটা প্রমাণই সবসময় করা আছে। যদি আজকে আমাদের গ্যাসের দিকটা স্থলভাগ এবং অন্য জায়গায় অনুসন্ধান করতো, তাহলে তো আজকে এই দুরবস্থা হতো না। এই কথাটা আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই। আমাদের জ্বালানি বিশেষজ্ঞদের কথা বলেন, যারা এই ধরনের গ্যাস বিশেষজ্ঞ, ডক্টর বদরুল ইমাম সহ অন্যদের কথা আপনি চলে যান, দেশপ্রেমিক বিশেষজ্ঞের কথা শোনেন। এই কাজটা যদি আজকে করা হতো তাহলে তো এই সংকট হতো না। সুতরাং এখনই আমি পুনরায় এবার দাবি করি, সরকার আগে ঠিক করুক, কারণ ভুল নীতি আমি তো বললাম, সরকারের প্রজেকশন আপনি পড়েন, তারা বলছে এটা একটা এলএনজি আমদানি নির্ভরতার দিকে বেশি যাচ্ছে। তাহলে আজকে স্বীকার করে এটা ভুল হয়েছে, তাহলে কে করেছে? বিকল্প কি? পথ খুঁজুক। এখন সেই বিকল্পের দিকে আসলে সরকার হাঁটবে কিনা, সেটা না হাঁটলে এই ধরনের সংকট আরো তীব্রতর হবে, জনগণকেই রুখে দাঁড়াতে হবে, কোনো বিকল্প নাই। আর অতীত অভিজ্ঞতা বলে যে জ্বালানি সেক্টর, বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টর গত 30 বছর ধরে তৌফিকুল আলী সাহেবের নেতৃত্বে, অর্থাৎ আজকের জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এই সেক্টরের শাসন ব্যবস্থা বা প্রশাসনের নিয়ন্ত্রণে সরকারের রাজনৈতিক বিবেচনা অনুপস্থিত। এই কথাটা আমাদেরকে ভালো হোক মন্দ হোক বুঝতে হবে। একসময় উনি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এখন তিনি মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেন। তো এখন উনি যখন এসেছিলেন তখন উনি আমাদের জ্বালানি সেক্টরের
পরিচালনার ব্যাপারে নীতিগত জায়গায়, পরিকল্পনাগত জায়গায় সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছিলেন এবং এ খাত বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠিত করার মানে নৈতিক অবস্থান, নীতিগত অবস্থান বা পলিসি নিয়ে আগানো হচ্ছে। এবং 2090 সালের পর থেকে বিশেষত বলা যেতে পারে যে ওই শতাব্দীর শেষ দশক থেকে আজকে পর্যন্ত সেই ধারাবাহিকতায় চলেছে। যদি আমরা পুরো পলিসি প্রেসক্রিপশনগুলোকে অ্যানালিসিস করি, তাহলে সেই জায়গাটা আমাদের মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে আমরা সেখানে বলেছিলাম কি যে আমরা ওভারঅল টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমাদের বিনিয়োগ সক্ষমতা নেই, প্রাইভেট সেক্টর থেকে বিনিয়োগ আকর্ষণ করতে চায়, সুতরাং প্রাইভেট সেক্টরের বিনিয়োগের নিরাপত্তা দিতে চাই। এইসব বিষয়গুলো আনা হয়েছিল এবং পুরা সেক্টরকে আনবান্ডলিং করতে চায়, এই সেক্টরটাকে কম্পিটিটিভ করতে চায়। কম্পিটিটিভ করলে আমরা কোয়ালিটি ইনভেস্টমেন্ট পাবো এবং কোয়ালিটি ইনভেস্টমেন্ট পাইলে আমরা লিস্ট কস্ট ইলেকট্রিসিটি এবং জ্বালানি সাপ্লাই নিশ্চিত করতে পারবো। এইসব বিষয়গুলো ছিল। এখন আজকে যদি আসি এইসব করতে, আলটিমেটলি এইসব করার জন্য যত কিছু করা হয়েছে, অনেক সমালোচনা আলোচনা আমরা করলাম, যত কিছু করা হয়েছে করার পরে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আমরা ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে আছি এবং ভয়াবহ মূল্য বৃদ্ধির শিকার হচ্ছে। আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধি শুধু পাস্ত্র হলে কোনো ব্যাপার ছিল না। আন্তর্জাতিক মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেখানে মুনাফা বৃদ্ধি পাস্ত্র হচ্ছে, সেখানে সরকারের রাজস্ব বৃদ্ধি হচ্ছে, পাস্ত্র হচ্ছে এবং সেই সব মুনাফা বৃদ্ধি, রাজস্ব বৃদ্ধির এর মধ্যে অন্যায় এবং অযৌক্তিক ব্যয় এবং লুণ্ঠনমূলক ব্যয় পাস্ত্র হচ্ছে। তাহলে এই জায়গাটা এসছে এবং এইসব করার প্রেক্ষিতে আজকে সরকার বলতেছে যে আমি আর ভর্তুকি দিতে পারছি না, আর আমরা বলছি, ভোক্তারা বলছে যে আমরা আর মূল্য বৃদ্ধির অতিরিক্ত পয়সা দিতে পারছি না। তাহলে আমরা দুজনই ব্যর্থ হয়েছি, আমরা দুইজনই সরকার একটা পক্ষ। এতদিন আমরা মূল্য বৃদ্ধি হয়েছে দিয়েছি কিন্তু জ্বালানি সরবরাহ কাঙ্ক্ষিত পাইনি। এবং আজকেরও যে মূল্য বৃদ্ধির যে প্রস্তাবের কথা বললাম, সেখানে 7% প্রবৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং সেই অনুযায়ী আমাদের গ্যাসের দাম নেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমাদের ডিজেলের দাম নেওয়া হয়েছে, সেই অনুযায়ী এখন আমাদের বিদ্যুতের দামও নেওয়া হবে। কিন্তু এইরকম একটা জায়গায় এসে ড্রাস্টিক্যালি লোডশেডিং হয়ে গেল এবং তখন এসে বলা গেল যে পুরো জিনিসটা ঘুরে গেল, ঘুরে যে সরকার এখন বলছে আমি অ্যাফেক্টেড। তাহলে সেই অ্যাফেক্টেডের কী হবে? অর্থনীতির ব্যাপারে এখন আসি। শুধু যে আমরা ক্রয় ক্ষমতা হারাচ্ছি, আমরা আমাদের জীবন মান নেমে যাচ্ছে, আমরা ভোগ বঞ্চিত হচ্ছি, ভোগ ব্যয় কমে যাচ্ছে এবং আমরা নিজেদের চাহিদা সীমিত করে বেঁচে থাকার, অস্তিত্ব রক্ষার লড়াইয়ের দিকে যাচ্ছি। আর সরকারের অর্থনীতি আমার ভোগ ব্যয় কমার কারণে সরকারের ট্যাক্স ভ্যাট শুল্ক, বিদ্যুতের দাম বাড়ায় যেমন নিচ্ছে, আর ওইখানে মাঠ পর্যায় থেকে ভ্যাট কালেকশন অমুক তমুক, এখন বাজেট 2 লাখ টাকার উপরে ঘাটতি, আর এইটার কারণে আরও ঘাটতি হবে। তাহলে এইরকম একটা অবস্থা আনলাম। তাহলে আমি বলতে চাই যে জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে এই যে 30 বছর ধরে যে আশা ভরসায় যে কথা বলে আজকে আমাদের যে জায়গায় নিয়ে দাঁড় করানো হয়েছে, তাহলে উনি ওনার নেতৃত্বে ফেল করেছে। তাহলে কি আমি দাবি করতে পারি যে উনি দয়া করে ছেড়ে দিক? আর উনি এইটা করতে যেটা করেছেন সেটা হচ্ছে পুরা জ্বালানি সেক্টরের কোম্পানিগুলোকে আলটিমেটলি আমলাদের হাতে তুলে দিয়েছেন। এটাকে প্রফেশনাল প্রত্যেকটা জ্বালানি খাতের, সেটা পেট্রোবাংলা বলেন, বিপিসি বলেন, আপনি বিদ্যুৎ খাত বলেন, এই সমস্ত যে কোম্পানি, রাষ্ট্রায়ত্ত কোম্পানি করে বাণিজ্যিকভাবে সঞ্চালন, বিতরণ, উৎপাদন ব্যবস্থা যে কাঠামো তৈরি করা হয়েছে, এসবই বাণিজ্যিকভাবে অর্থাৎ কোম্পানি আইনে তৈরি করা হয়েছে। কোম্পানি আইনের বোর্ড একটা বেসরকারি কোম্পানি যেভাবে পাবে সেইভাবে করা হয়েছে এবং সেই বেসরকারি বোর্ড যেটা থাকে, সেই মালিকদের বোর্ড অফ ডাইরেক্টর, সেখানে হচ্ছে মালিকরা ব্যক্তি বিশেষে বোর্ড অফ ডাইরেক্টর তৈরি করে। এখানে এই আমলারা, বিদ্যুৎ বিভাগে আলারা ডাইরেক্টর হয়ে বসে আছে। বসে থেকে আজকের লোডশেডিং মোকাবেলা করার জন্য যে প্রস্তাবগুলো আসছে, আমি কি বলতে পারি না যে মাথায় যদি কিছু থাকতো তাহলে এই রকম কথা বলতে পারতো না? তাহলে মাথায় যাদের কিছু নেই তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আগে সমস্যা সমাধানের জন্য প্রথমতই চাই যে দয়া করে জ্বালানি উপদেষ্টা আপনি আমাদের মাফ করেন। আপনি বহু সেবা দিয়েছেন, আমরা বহু আপনার কাছে কৃতজ্ঞ, এবার আপনার হাত থেকে নিষ্কৃতি চাই। আর আপনি আপনাদের আমলাদেরকে নিয়ে এখান থেকে বিদায় হন। আমরা আমাদের বিশেষজ্ঞ যারা আছে, প্রফেশনাল যারা আছে, তাদের দিয়ে চালাই। তারা ফেল করুক আর পাস করুক, তারা আনসারেবল হবে। আপনার আমলারা এত কিছু করে ফেলেছে, এই যে মাসে মাসে
একটা দুইটা করে মিটিং করে, কোম্পানির মিটিং করে, বছরে 22টা 24টা মিটিং করে এক এক সিটিংয়ে 10,000 টাকা করে নিয়েছে। সেখানে কি একটা টাকা সাশ্রয় হয়েছে? একটা টাকা? যে এই সময়ে তোমরা তো সচিব হিসেবে ওখানে দায়িত্ব পালন করো, তাহলে তুমি তো তার জন্যই তো আমি তোমাকে বেতন দিচ্ছি, তাহলে ওখান থেকে টাকা দেবো কেন? আজকে যদি এই টাকাটা না দিতাম তাহলে অন্তত 22টা মিটিং হতো না। এবং সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত নিয়ে আমাদের জ্বালানি খাতকে কি জায়গায় তারা পৌঁছায় দিচ্ছে যে আজকে আমরা এইরকম ধরনের সংকটে পড়ে গেলাম, অথচ তাদের কাছে জবাব চাওয়া যাবে না, তারা জবাব দিয়ে করবে না। আজকে যদি ওই জায়গার চেয়ারম্যান যদি হতো একজন চিফ ইঞ্জিনিয়ার, তাহলে সে ঘুম হারাম হয়ে যেত। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে যদি জানতে চাই যে গত বছর তো আমরা উৎসব করলাম যে শতভাগ ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি, ঠিক এক বছর পরে এসে কিন্তু পরিস্থিতিটা আসলে চেঞ্জ হয়ে গেল না। ওই কথা তো সোজা, কিন্তু ধরেন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি যেটা গড়ে তোলা হয়েছে, যদি আপনি পুরোটা উৎপাদন রাখতে পারতেন তাহলে এটা অব্যাহত রাখা যেত, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা বাস্তবে এটা পারমিট করছে না। তার প্রমাণ এখনই হলো, আপনি তো এমনি যে উৎপাদন ক্ষমতা যা আছে তার অর্ধেক উৎপাদন করেন, অর্ধেকটাই আপনি বহাল রাখতে পারছেন না, তাহলে ওইটা তো বাদকাবাদ হয়ে গেল। আপনি এটা সহজ উদাহরণ দিই, ধরেন আপনি দূর থেকে একটা গেলেন, ওইখানে সিঙ্গাড়া কিনতে, ছোট সিঙ্গাড়া 5 টাকা দাম, একটু হেঁটে যেতে হয়। আপনি বললেন যে না আমি ছাদের উপর একটা দোকান করেছি, এখানে ভালো সিঙ্গাড়া পাওয়া যায়, যে দেখা গেল এক সিঙ্গাড়ার দাম হচ্ছে 100 টাকা। আপনি কি করবেন? কয়েকদিন পরে তো এটা বিক্রি হবে না, করতেও পারবেন না, সুতরাং ওইটা তো কোনো মূল্যহীন হয়ে গেল। এবং দেখেন যে দাবি তারা যেটা করলো সেটা মূল্যহীন হলো এই ধরনের ভুল পরিকল্পনা, এটার কারণে। আমি বরঞ্চ মনে করি এখানে ডক্টর শামসুল আলম আরও পরিষ্কার করে অনেকগুলো কথা বললেন, সময় থাকলে এগুলো আরও হয়তো বলা যেত। এইখানে আপনার জরুরিভাবে আমি আজকের এই জায়গা থেকেও বলতে চাই, বিদ্যুৎ খাত এবং জ্বালানি খাতে একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার, পরিষ্কার। এত বছরে কোথায় কি হয়েছে, কেন এই ধরনের খরচ বাড়ছে, বারবার বলার পরেও তারপর কেন করছে না? কারণ বলার জায়গায় কিন্তু বিএসসিতে এটা ওনারাও বলছেন, আমরাও বলেছি, এটা বলা আছে। তো এই সব কিছু দেশবাসীর সামনে ওপেন করা হোক, কার সময় কি হয়েছে এবং কোন কথা শুনে নেই, এর বিকল্প কথাগুলো ছিল কিনা। এমনকি প্রসঙ্গ করবেন বলি, আপনি দেখবেন যে প্রথম দিকে আমাদের কথায় উনি কিছুটা বলেছেন, আমাদের দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালীর কথাও কিন্তু বলার ছিল, কিন্তু সেইটাকে কাজে লাগানো হলো না। তাহলে কাদের কারণে কাজে লাগানো হলো না? কাদের কারণে, কোন কমিশন ভোগীদের কারণে, কোন গোষ্ঠী স্বার্থে এইটাকে অন্য জায়গায় নিয়ে যেয়ে আমাদের আমদানি নির্ভর করে তোলা হলো আর কি। তাহলে যার জন্য আজকে অনিবার্য পরিণতি। সুতরাং শ্বেতপত্র প্রকাশ করে এটাকে পরিষ্কার জায়গায় আনা দরকার, এটা একটি কাজ। আর একটা হচ্ছে ভবিষ্যতে জ্বালানি যারা অপরাধী, এই যে ভুল নীতি করেছে, দুর্নীতি করেছে, আমরা মনে করি তারা হচ্ছে জ্বালানি অপরাধী। একসময় আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, এই জ্বালানি অপরাধী কারা এটাকে খুঁজে বের করা দরকার, তাদেরকে বিচারের সম্মুখীন করা দরকার। তাহলে কিন্তু ভবিষ্যতে, কিন্তু বলছি তাহলে ভবিষ্যতে দেখবেন এই ধরনের ভুল নীতি এবং দুর্নীতির পথে আর কেউ হাঁটবে না। সেই কাজটাই একটা জরুরি কাজ বলে মনে হয়। যাক, আপনাদের দুজনকে ধন্যবাদ। সময় থাকলে হয়তো আরেকটু আলোচনা করতে পারতাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিদের সাথে নিয়ে। আশা করি আপনাদেরকে সাথেই পাবো। সবাইকে ধন্যবাদ।